স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব ইন্টিগ্রেশন নিয়ে। হোয়াট ইজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি, এটা কি কাজে লাগে, এগুলো নিয়ে ডিসকাস করব। এটা আমার ইন্টিগ্রেশনের ফার্স্ট ভিডিও, তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চলো স্টার্ট করি। দেখো স্টুডেন্টস, আমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশন পড়ে এসেছিলাম। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের বলতে পারো রিভার্স ফর্ম। তো ডিফারেন্সিয়েশনকে আমি যেমন বলেছিলাম যে ম্যাথামেটিক্স আর ফিজিক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইন্টিগ্রেশনও কিন্তু তেমন। হায়ার ম্যাথামেটিক্সে, ফিজিক্সে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ছাড়া কোনো থিওরেম বা কোনো সাম করা যাবে না। যে কোনো ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকারি জিনিস ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। তো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় একটা ফাংশন নিয়ে নিলাম, তার ডেরিভেটিভ বের করতাম। তো সেটা দেখি আমি আগে ডিফারেন্সিয়েশনের সাথে কানেক্ট করে দেখাচ্ছি, দেন ইন্টিগ্রেশন কি আমি তোমাদের বলছি। দেখো স্টুডেন্টস, y = x³ এটা যদি একটা ফাংশন হয়, তার ডেরিভেটিভ যদি বের করে আমি dy/dx = আমি বলতে পারি 3x²। এই 3x² এর ইন্টিগ্রেশন কিন্তু আমার হবে x³। 3x² ইন্টিগ্রেশন আমার কত হবে? x³। তার মানে আমি 3x² থেকে আমি x³ পাবো যে প্রসেসটার মাধ্যমে, তো সেটাকে আমরা বলতে পারবো যে এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের প্রসেস। নইলে আমি কি করে 3x² থেকে আমি x³ পাবো? এবার 3x² থেকে আমি x³ পাচ্ছি, তার মানে আমি 3x² এর যদি ইন্টিগ্রেশন বের করতে চাই আমি x³ পাবো। আমি তার পাচ্ছি মানে দ্যাট ইজ হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অর অ্যান্টি ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশনের পুরো ইনভার্স পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো তার মানে আমি যদি কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন জানি তার ইন্টিগ্রেশন বলতে পারবো, আবার ইন্টিগ্রেশন জানলে তার ডিফারেন্সিয়েশন বলতে পারবো, কারণ এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অর অ্যান্টি ডিফারেন্সিয়েশন। এবার দেখো স্টুডেন্টস, আমাদের ছোটোবেলায় যখন বলতো একটা ট্রায়াঙ্গেল বা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের যদি এরিয়া বের করতে বলতো, আমরা খুব ইজিলি বের করতে পারতাম। কেন? আমরা এরিয়ার ফর্মুলা জানতাম, সেই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করে দিতাম, দেন আমরা এরিয়াটা বের করে নিতাম। কিন্তু আমাকে যদি কোনো কার্ভের এরিয়া বের করতে বলে তখন আমি কি করে বের করব? এটাই হচ্ছে আমার কাজ। দেখো এখানে আমি একটা কার্ভ নিয়ে নিয়েছি। আমি যদি জিজ্ঞেস করি যে হাউ টু ফাইন্ড এরিয়া অফ দ্য কার্ভ, মানে আমাকে যদি বের করতে দেয়, যে ফাইন্ড করতে দেয় এরিয়া অফ দ্য, এই কার্ভটার এরিয়া বের করতে দেয়, তাহলে কিন্তু আমি বের করব কি করে? আমি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারতাম, আমি একটা সার্কেলের এরিয়া বের করতে পারতাম, রেক্ট্যাঙ্গেলের পারতাম, স্কোয়ারের পারতাম, কিন্তু আমাকে যদি একটা কার্ভের এরিয়া বের করতে দেয় আমি তখন কি করে বের করব? যখন কেউ কার্ভের এরিয়া বের করতে পারতো না, তখন সেই কার্ভটাকে অনেকগুলো পার্টে ভাগ করতো। মানে আমি যদি এইভাবে ভাগ করে নিই এই কার্ভটাকে, তাকে যদি কতগুলো রেক্ট্যাঙ্গেলে ভাগ করে নিই, এরকম করে যদি কতগুলো রেক্ট্যাঙ্গেলে আমি ভাগ করে নিই, তো তার মানে দেখো তোমরা অনেকগুলো রেক্ট্যাঙ্গেল চলে আসছে, গোটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। এই রেক্ট্যাঙ্গেলের আমি যদি এরিয়া বের করে নিতে পারি, ওই এরিয়াগুলোকে যদি আমি অ্যাড করে দিতে পারি, তাহলে আমি পুরো কার্ভটার এরিয়া বের পেয়ে যাব। দেখো প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল আমি পাচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, তারপরে এটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল পাওয়ার পরও কিছু কিছু পার্ট বাদ হয়ে যাচ্ছে। দেখো এইটা একটা পার্ট বাদ হয়ে গেল, তারপরে এইটা দেখো একটা পার্ট বাদ হয়ে গেল, তারপরে দেখো এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাই তাহলে এখান থেকে এই পার্টটা বাদ হয়ে গেল। মানে আমি রেক্ট্যাঙ্গেল করে নেওয়ার পরেও কিন্তু আমার ছোট্ট ছোট্ট কিছু পার্ট মিস করে যাচ্ছি, যেটা আমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছি না। তাহলে আমি প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার পর সেগুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে আমি পাবো বলছি যে পুরো কার্ভটার আমি এরিয়া পেয়ে যাব। কিন্তু আমার কোনো পার্ট যদি সেখান থেকে মিস করে যায়, যে ডট ডট দিয়ে আমি দেখিয়েছি যে পার্টগুলো, তাহলে কিন্তু আমি তাহলে কি করে পাবো যে পুরো কার্ভটার এরিয়া? তো তার মানে আমরা কি করব, যে পার্টগুলো আমরা মিস করে যাচ্ছি সেগুলোকে আবার ছোট ছোট কতগুলো রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করে নেব। এবার কতগুলো রেক্ট্যাঙ্গেল এক্স্যাক্ট হবে সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। তোমরা দেখো যে পার্টগুলো আমি ডট দিয়ে দেখিয়েছি, সেই ডট পার্টগুলোকে যদি আমি ছোট ছোট কতগুলো রেক্ট্যাঙ্গেলে আমি ভাগ করে নিই, সেই পার্টগুলোতে কতগুলো রেক্ট্যাঙ্গেল এক্স্যাক্টলি হবে আমি কিন্তু সেটা কাউন্ট করে তোমাদের বলতে পারবো না। তার মানে ইনফাইনাইট রেক্ট্যাঙ্গেল হবে।
এবার দেখো প্রত্যেকটা কার্ভের এরিয়া বের করার জন্য আমার সেই কার্ভটার ফাংশনটা বের করা বা জানা খুবই দরকারি। ফাংশন বলতে কি, আমরা ক্লাস 11-এ পড়ে এসেছিলাম যে y² = 4x, এটা একটা ফাংশন। কার ফাংশন? এই ইকুয়েশনে কার তোমরা চিনতে পারছো আশা করি, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, আমরা ক্লাস 11-এ পড়ে এসেছিলাম। এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এবার প্যারাবোলার ইকুয়েশন তো আমরা পেলাম, ঠিক আছে, তো কার্ভটার আমাদের এই ফাংশনটা কি কাজে লাগবে? ফাংশনটার হেল্প নিয়ে আমরা পুরো কার্ভটার এরিয়াটা বের করব। এবার প্রত্যেকটা এরিয়া যখন আমরা বের করব, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করব, সেগুলোকে অ্যাড করে দিয়ে এবং যে পার্টগুলো আমরা মিস করে যাচ্ছি সেই মিস পার্টগুলোকে ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করব, তাকে অ্যাড করে দিলে পুরো কার্ভটার আমি এরিয়া পেয়ে যাব। যদি অ্যাড করে দিই, সাম করে দিই, তাহলে সামটাই পুরো আমি কার্ভটার এরিয়া পেয়ে যাব। সেই কাজটা করব। সিমিলার ওয়েতে দেখো এটা একটা কার্ভ, এটাকেও যদি আমি কতগুলো পার্টে ভাগ করে নিই, খেয়াল করে দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এইভাবে যদি কতগুলো রেক্ট্যাঙ্গেল আমি পেয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু দেখো ঠিক মতো দেখো খেয়াল করে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল পেয়ে যাওয়ার পরেও কিন্তু দেখো কিছু পার্ট বাদ থেকেই যাচ্ছে। দেখো এখানেও একটা রেক্ট্যাঙ্গেল আমি করে নিলাম, দেখো এই জায়গাটা বাদ থেকে গেল, এই জায়গাটা বাদ মানে এই পোর্শনগুলোতে কিন্তু আমি কিছু করতে পারছি না। যে পোর্শনগুলো আমার বাদ থেকে যাচ্ছে তার মানে আমি কি করতে চাইছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল, তার মানে ওই জায়গাতে আমি কি করব, ওই জায়গাগুলোতে আমি ছোট্ট ছোট্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, দেন অ্যাড করব। এবার আমার প্রশ্নটা হচ্ছে, যেখান থেকে আমার কার্ভটা স্টার্ট হচ্ছে সেখানের পয়েন্টটা যদি x0 হয়, তাহলে এখানের পার্টটা তাহলে আমার কত হবে? এখানে পার্টটা x0-র সাথে ডাবল হবে, মানে এটা একটা, এই পোর্শনটা একটা x0, আবার এই পোর্শনটা একটা x0, এরকম করে অনেকগুলো x0 মানে x0 আর কি আমি যদি যোগ করি, তাহলে পুরো কার্ভটার কিন্তু আমি এরিয়াটা পেয়ে যেতে পারবো। সেমভাবে আমি যদি আরেকটা কার্ভ নিয়ে নিই, এটাকেও যদি সিমিলার ওয়েতে আমি অনেকগুলো মানে রেক্ট্যাঙ্গেলে যদি ডিভাইড করি, দেখো অনেকগুলো রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করার পরেও দেখো কতগুলো পোর্শন বাদ থেকে যাচ্ছে। তো এটার ফাংশন যদি fx হয়, আমার যদি একটা কার্ভের ফাংশন যদি আমার fx হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা বের করা খুব মানে ইজি হয়ে যাবে। ধরো fx যদি একটা ফাংশন হয়, তার ইন্টারভেলটা যদি a থেকে b এর মধ্যে হয়, তাহলে fx dxটা আমার হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি h summation of r = 0 to n-1 f a plus r h। এইটা তোমরা বলবে এটা কি জিনিস, এটা কি লিখলেন, আমি বুঝতে পারছি না। খেয়াল করে দেখো এই ছবিতে এইটুকু পার্ট, এটা যদি x0 হয়, x0 হয়, তো x0 বলতে পারি আমি, তাহলে এর ফাংশনটা fx0 হবে। তারপরের ফাংশনটা দেখো x0 থেকে কিছুটা বাড়লো, আমি যদি কতটা বাড়লো সেটাকে যদি h ধরে নিই, তাহলে পরের পার্টটা হবে x0 + h হবে। তারপরের পার্টটাকে আমি ধরতে পারি fx0 + 2h হবে, মানে কতটা বাড়লো সেটাকে আমি কাউন্ট করছি। এবং প্রত্যেকটা পার্টকে আমি যদি কোনোভাবে অ্যাড করে দিতে পারি, তাহলে আমি পুরো টোটাল কার্ভটার এরিয়াটা পেয়ে যাব। মানে কীরকম তোমরা দেখো, আমি যদি এরিয়া ইকুয়ালস টু লিখি যে fx0 প্লাস আমি যদি নিই fx0 + h প্লাস fx0 + 2h প্লাস ডট ডট দিয়ে যদি হয় fx0 + n-1 × h, এরকমভাবে যদি আমি নিয়ে নিই, তাহলে দেখো প্রত্যেকটা যদি আমি নিয়ে নিই, আমি আলাদা করে এগুলোকে দেখো যোগ করি, আমি অ্যাড করবো বলেছি, অ্যাড করলে দেখো পুরো কার্ভটা পেয়ে যাবো না। এটাকে আমি লিখতে পারি সামেশন অফ x0 + r-1 × h, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আমি নিয়ে নিতে পারছি। দেখো তার মানে সামেশন কখন ইউজ করছি, অ্যাডিশনের ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করব, মানে fx0 এইটুকু পার্টটা fx0, তারপরে fx0 + h, তারপরে fx0 + 2h, এরকম করে ডট ডট করে চলবে যে fx0 + n-1 × h, তাহলে পুরোটা হচ্ছে সামেশন, মানে আমি যোগ করছি। তো এটাকে থেকে এলো আমার সাম কথাটা এলো, আর এই সাম কথার যে এসটা, সেই এস থেকেই আমাদের ইন্টিগ্রেশন সাইনটা এসছে। সাম কথার যে এসটা, সেই এসটা থেকে আমার ইন্টিগ্রেশন সাইনটা এসছে, সেখান থেকে দিয়েছি ইন্টিগ্রেশন সাইন অফ fx dx মানে কতটা আমার যাচ্ছে, ছোট পার্টটা আমি বলছি, সেটাকে আমি বলছি dx। তো এটাকে আমি বলছি ইন্টিগ্রেশন, এই সাম কথা থেকে এসছে যে প্রত্যেকটা ছোট ছোট পার্ট যদি আমি কোনোভাবে অ্যাড করে নিতে পারি, তাহলে আমি একটা বড় কার্ভের এরিয়া খুব ইজিলি বের করে নিতে পারবো।
এটা হচ্ছে তার মানে ইন্টিগ্রেশন। তাহলে সামেশন অফ x0 প্লাস r মাইনাস এইচ r মাইনাস 1 ইন্টু এইচ, ওকে, ইকুয়াল টু সাম যদি করি, সেই সামটা থেকে এস থেকে ইন্টিগ্রেশন এলো এফ এক্স ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। এবার এই ইন্টিগ্রেশনটা আমাকে জানতে হবে যে কোন কাজে ইউজ করা হয়। তো তোমরা দেখবে কোনো রাস্তার এরিয়া বের করতে গেলে, যখন কোনো নতুন একটা রাস্তা তৈরি হয়, সেই রাস্তাটা তৈরি করার সময় তো তার নির্দিষ্টটা প্ল্যানিং করে তবে তো রাস্তাটা তৈরি করা হয়। তো কোনো একটা রাস্তা ধরে এরকমভাবে কোনো একটা রাস্তা চলে গেছে, এরকমভাবে কোনো একটা রাস্তা চলে গেছে, রোড কোনো চলে গেছে, সেই রোডটার এরিয়া যদি বের করতে হয় তখন আমরা এই ইন্টিগ্রেশনের সাহায্য নিই, ওকে। তারপরে নেট ব্যাঙ্কিং, তোমরা জানো নেট ব্যাঙ্কিংয়ে ক্রেডিট ডেবিট সেটাও কিন্তু ইন্টিগ্রেশন সেখানেও ইউজ করা হয়। নেট ব্যাঙ্কিংয়ের ক্রেডিট ডেবিট এইগুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইউজ করা হয়। আর কোনো কোনো লেন্থ, কোনো এরিয়া, এগুলো বের করতে গেলে তো ইন্টিগ্রেশন আমাদের ইউজ করতেই হয়। এবার দেখো আমি একটা ডায়াগ্রাম নিয়ে নিয়েছি, সেখানে দেখো ওয়াই, এটা এক্স, যেখানে এক্সটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কার ওপর ডিপেন্ড করছে না, এটাকে আমি বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সটা। আর ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওকে। এবার দেখো ওয়াইটা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এটা একটা কার্ভ, ওকে। এই কার্ভটার এরিয়াটাই হচ্ছে আমার, এটা হচ্ছে এরিয়া, কার্ভটার এরিয়া হচ্ছে আমার এটা। তার মানে ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবার তোমরা বলবে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা তো আমরা ডিফারেন্সিয়েশনে জানতাম, অবশ্যই জানতাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে independent variable are those quantities which value is totally independent to any other variable, পুরো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করছে না, ওকে। তো তার মানে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সাম্পল টাইম, এজ, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে না। এজ এক একজনের এক এক রকম হতে পারে, টাইম এক একটা টাইম এক এক রকম হতে পারে। তো টাইম, এজ এইগুলোকে আমরা বলতে পারবো, দেখো টাইম, এজ এইগুলোকে আমরা বলতে পারবো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনগুলো, ভেলোসিটি একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর দোজ ভ্যারিয়েবলস উইচ ডিপেন্ডস অন অ্যানাদার ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এমন একটা ভ্যারিয়েবল, যেটা বলছি আমি ওয়াই, যেটা অন্য একটা ভ্যারিয়েবলের ওপর ডিপেন্ড করে থাকে। কীরকম, ধরো ভেলোসিটি, ভেলোসিটি দেখো, ভেলোসিটির ফর্মুলা আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি যে ডিস্টেন্স বাই আমরা কি জানি টাইম, এটা হচ্ছে ভেলোসিটি। তো তার মানে ডিস্টেন্স যদি চেঞ্জ হয় ভেলোসিটি চেঞ্জ হবে, আবার টাইম যদি চেঞ্জ হয় ভেলোসিটি চেঞ্জ হবে, বা ডিস্টেন্স আর টাইম যদি দুটোই চেঞ্জ হয় তাহলেও কিন্তু আমার ভেলোসিটি চেঞ্জ হবে। তো ওয়াইটা হচ্ছে তেমন। তো আমরা জানতাম, দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, ধরো একটা ফাংশন নিলাম আমি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, যেখানে ওয়াইটা আমার এক্স যদি চেঞ্জ হয় ওয়াই কিন্তু চেঞ্জ হবে, দ্যাট ইজ ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে এক্সটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করে নেই, কিন্তু এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, ওয়াইটা কিন্তু ডিপেন্ড করে আছে। এবার আমরা দেখবো যে ইন্টিগ্রাল দুটো প্রসেস আছে, মানে দুটো ভাগ আছে ইন্টিগ্রালের, একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ইনডেফিনাইট ইন্টিগ্রালের অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও আমি নিয়ে আসবো। দেন ডেফিনাইট ইন্টিগ্রাল। এবার ডেফিনাইট ইন্টিগ্রাল আর ইনডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে ডিফারেন্সটা কী জিনিস সেটা আমি বলবো। খেয়াল করে দেখো, ধরো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব আছে, তো তার ডিওয়াই বাই ডিএক্সটা কত, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 3x স্কোয়ার। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার 3x স্কোয়ারের আমার ডেরিভেটিভটা মানে ইন্টিগ্রেশনটা কত, তো ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স যদি করি তাহলে আমার 3টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, দেন এক্স কিউব ডিএক্স করবো, তার উত্তরটা আমার কত আসবে, ঘুরে ফিরে এক্স কিউবই আসবে ইন্টিগ্রেশনটা করলে। এটা আমি অ্যান্টি ডেরিভেটিভ বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন থেকে আমি বলে দিলাম যে কীভাবে আসবে আমি অতটা বললাম না, যে আমি বললাম যে অ্যান্টি ডেরিভেটিভ বা অ্যান্টি ডিফারেন্সিয়েশনে আমি বলেছিলাম যে এর অপোজিট এইটা, তো সেইভাবে আমার এলো। কিন্তু যদি ফাংশনটা থাকতো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4, তাহলেও তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ারই হতো, এবং তার ইন্টিগ্রেশনটা ঘুরে ফিরে আমার তো আবার আসতো এক্স কিউব। তাহলে দেখো এক্স কিউব প্লাস 4 করলেও তার ডিডিএক্সটা মানে আমার ডেরিভেটিভটা 3x স্কোয়ার আসতো, তার ইন্টিগ্রেশন এক্স কিউব আসতো। আবার ওয়াই ইকুয়াল টু যখন এক্স কিউব দেখালাম আমি, তখনও কিন্তু তার আমার ডেরিভেটিভটা 3x স্কোয়ার এলো আর তার ইন্টিগ্রেশনটা এক্স কিউব এলো। তো তার মানে
আমার ব্যাপারটা চেঞ্জ। আবার যদি আমি y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5ও যদি নিই, তখনও কিন্তু আমার ডিওয়াই বাই ডিএক্স মানে ডেরিভেটিভটা কিন্তু আসবে 3x স্কোয়ার, আর তার ইন্টিগ্রেশনটা এক্স কিউবই আসবে। তার মানে চেঞ্জ হচ্ছে। দেখো এটা 4 ছিল, এটা 5 হলো, শুধু এক্স কিউবের জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে যখনই আমরা কোনো ইন্টিগ্রেশন করব তার কনস্ট্যান্ট টার্ম থাকবে, তখন তাকে আমরা বলবো যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। কীরকম দেখো, ধরো আমি লিখলাম যে ইন্টিগ্রেশন অফ, আমি লিখলাম যে এক্স কিউব ডিএক্স, এটা আমি নিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স এর প্রসেসটা কি, আমি এক্স টু দি পাওয়ারে যেটা আছে 3+1 বাই 3+1 প্লাস সি নেব। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, ওয়্যার সি ইজ আ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা লিখতে হবে কিন্তু পাশে যে সি ইজ আ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার সিটা কেন, দেখো সি এর ভ্যালুটা যদি 1 হয় তো তখন এটা আসবে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এবার আমি যেটা আগের বারে এক্সাম্পল দেখালাম, মানে আমি যখন দেখালাম y ইকুয়াল টু এক্স কিউব, আবার দেখালাম y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4, আবার দেখালাম y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5। দেখো এখানে কিছু নেই সি, তার মানে 0, এখানে C4, এখানে C5, তার মানে সি এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। সি এর ভ্যালু বারবার যখন চেঞ্জ হচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো সি এর ভ্যালু নেই, তখনই তাকে আমরা বলবো যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, যার কোনো নির্দিষ্ট কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্টটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। ওকে, আর ডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে, ধরো এটা একটা ইন্টিগ্রেশন দিয়ে দিল, এই ইন্টিগ্রেশনে ধরো এক্স কিউবই দিল, ডিএক্স দিল, উইথ রেসপেক্ট টু এক্সই দিল। ধরো এখানে লিমিট দিল একটা 1 আর এখানে লিমিট দিল 2, তো তার মানে তখন আমি কি করব, এক্স 3+1 বাই 3+1, আমি বললাম যে পাওয়ারেরটা যেটা অ্যাড হবে 1 অ্যাড হবে আর বাই দিয়ে 1 অ্যাড হবে। এবার আমার লিমিটটা যেহেতু বলে দিয়েছে 1 থেকে 2 এর মধ্যে, তো তখন আমি কি লিখবো, এক্স টু দি পাওয়ার 4 বাই আমি 4 লিখবো, দেন আমি দেবো 2 থেকে 1 দেবো। দেখো 2 থেকে 1 যখন আমি দিয়ে দেবো, তখন দেখো আমার 2 এর ভ্যালু যেটা আছে সেটা আগে বসবে, মানে এক্স এর ভ্যালুটা 2 পুট করবো, 2 টু দি পাওয়ার 4/4, তারপরে এক্স এর ভ্যালুটা 1 পুট করবো, 1 টু দি পাওয়ার 4/4। দেখো এটা এবার আমি ক্যালকুলেশন করে যেটা আসবে, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16/4 মাইনাস 1/4, তো তার মানে আমার অ্যান্সারটা কত আসবে, আমার অ্যান্সারটা আসবে 15/4। তার মানে দ্যাট ইজ অ্যান্সার। দেখো এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আমি ইউজ করলাম না, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আসবে না, কেন, আমার লিমিট দিয়ে দিয়েছে, ইন্টিগ্রেশনটা বলে দিয়েছে 1 থেকে 2 এর মধ্যে থাকবে, তখন আমি 1 থেকে 2 নিলাম, 2 থেকে 2 নিয়ে নেওয়ার পর আমি 2 এর ভ্যালুটা আগে পুট করলাম, দেন মাইনাস দিয়ে 1 এর ভ্যালুটা, মানে প্রথমে ওপরের লিমিটটা 2, তার দেন মাইনাস দিয়ে নিচের লিমিটটা দিয়ে আমি মাইনাস করার পর আমার ভ্যালুটা পুট করার পর আমার একটা ইন্টিগ্রেশনে একটা নির্দিষ্ট অ্যান্সার বেরোলো। তো তার মানে এখানে নির্দিষ্ট একটা লিমিট দেওয়া ছিল বলে একটা নির্দিষ্ট অ্যান্সার বেরোলো, দ্যাট ইজ ডেফিনাইট ইন্টিগ্রাল। আর যখন কোনো ইন্টিগ্রেশনের লিমিট থাকবে না, তারপরে কনস্ট্যান্ট টার্ম আমরা নেব, কারণ নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্টটা সি ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তখন সেটাকে আমরা বলবো যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এবার দেখো কোনো কনস্ট্যান্ট টার্মের কিন্তু ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, কোনো কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না। মানে দেখো ধরো কেউ যদি তোমাকে দিয়ে দেয় যে 6x টু দি পাওয়ার 5 এর ধরো ইন্টিগ্রেশন করতে দিল, আমি কি করব, 6x টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন ডিএক্স দেবো, লিখবো। এবার কি করব, যেটা আমার কনস্ট্যান্ট টার্ম সেটাকে টেনে বাইরে নিয়ে আসবো, টেনে বাইরে নিয়ে আসবো মানে এখানে কনস্ট্যান্ট 6 বাইরে নিয়ে এলাম, দেন লিখলাম x টু দি পাওয়ার 5 ডিএক্স, দেন দেখো লিখলাম 6x টু দি পাওয়ার 5+1 বাই 5+1 প্লাস সি যেটা কনস্ট্যান্ট, দেন ইকুয়াল টু দিয়ে আমি লিখবো 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি, যেখানে 6 কেটে গেল, আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। তো তার মানে এটা হচ্ছে আমার কিন্তু এক্স টু দি পাওয়ার 6 প্লাস সিটা হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার কিন্তু। এবার খেয়াল করে দেখো যে অ্যান্সারটা আমার বেরিয়েছে, সেখানে আমি তো লিখবো যে ওয়ার সি ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তার এবার ডেরিভেটিভ বের করবো, মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি যদি বের করি, তাহলে আমি কি করবো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডিডিএক্স অফ সি, এটা আমরা দেখলাম। এবার দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 মানে কি, 6x টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর দেখো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয়, 0 হয়, তাহলে দেখো 6x টু দি পাওয়ার 5, দেখো যেটা আমার ডেরিভেটিভ করে বেরোলো সেটাই এটা ছিল না, তার মানে আমি প্রমাণ করতে পারলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স, মানে
অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলতে পারি বা অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারি। তো এটাই ছিল আমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের কম্পেয়ার করে আমি ইন্টিগ্রেশনটা তোমাদের আজকে বললাম। ইন্টিগ্রেশনটা কি আমি বারবারই বললাম, কোনো এরিয়া বের করতে গেলে, কোনো লেন্থ বের করতে গেলে এগুলো ইউজ করা হয়। আমাদের নর্মাল লাইফে কোনো এরিয়া অফ দ্য রোড, নেট ব্যাঙ্কিং, এগুলোতে ইন্টিগ্রেশন খুব ইউজ করা হয়। তো সেই পার্ট নিয়ে আমি বেসিক পার্ট জাস্ট আলোচনা করলাম। এরপরে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রাল অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি এক এক করে নিয়ে আসবো। তো তোমরা প্লিজ বাড়িতে যতটুকু করালাম আমি একটু দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ।